তো ঘটনাচক্রে দেখা গেছে দেবরাজ আর আমি একটা 4 তারা হোটেলে কাজ করছিলাম, বহু বছর ধরে আমরা কর্মরত। ও ছিল ওখানকার হোটেল ম্যানেজার, আমি ওখানকার অ্যাসিস্ট্যান্ট হোটেল ম্যানেজার। তো তখন দেখা গেছে আমার হিসেব মতো নাইট শিফট ছিল। তো আমি সর্বপ্রথম নিজের গ্রুপে একটা মেসেজ করি। দেব তখন রিপ্লাই করে যে ঠিক আছে, ও যতক্ষণ না আসছে আমি ওর হয়ে নাইট শিফটটা করে দেবো। যেই 310 নম্বর রুমটার কথা সেটা বলছে, ইট ইজ এ মোরালস লাইক প্রাইম এক্সিকিউটিভ রুম। দেব তখন তাকে দেখেছে অ্যাজ ইফ সময় থমকে গেছে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ একটা রাত পরিদর্শন পেলাম। রাতের 3টে বাজতে তখন পুরো মহলটাই যেন একটু চেঞ্জ হয়ে গেল। দেব খুঁজতে খুঁজতে ছাদে গেল, ছাদে গিয়ে দেখছে দুইজন স্থির অবস্থায় বসে দাঁড়িয়ে রয়েছে একদিকের দিকে চেয়ে। তনয়া, আলেয়া, তনয়া, আমার কথা শুনতে পাচ্ছ? আমি দেব স্যার বলছি। আমি ওর বাড়িতে গেছি, পুরোপুরি অ্যাবনর্মাল স্টেট অফ মাইন্ডে চল। হঠাৎ তার একটা মনে এসেছে যে ফ্রিজে চিকেন রাখা আছে, আমি রান্না করে না হোক নীলকে একটু কিছু খাওয়াই। এবার আপনি বিশ্বাস করবেন না, ফ্রিজের দরজাটা খুললে আমি দেখতে পাচ্ছি চিকেনটা বার করলে, সেটাও ঠিক কথা, এখন পর্যন্ত ঠিক রয়েছে। চিকেনটা রান্না কি করবো, চিকেনটা খাওয়া শুরু করে দিয়েছে কাঁচা স্টেট অফ অবস্থা। শুক্রবারের রাত আর রাত 9টা বানিয়ে হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আবারও আমাদের হরর মাইন্ডসের নতুন অতিথি ইন্দ্রনীল দা। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনি করে বলবেন না, তুমি করে বলো, ওটা বেটার আমার মনে হয়। আর আপনাদেরও বলে রাখি যে আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, আপনাদের শোনা ঘটনাও হতে পারে বা আপনাদের সাথে ঘটা ঘটনাও হতে পারে, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি আমাদের অডিও রেকর্ড করে পাঠান, আমরা সেটা শুনবো, তারপর আমরা এখানে আপনাদের ডেকে নেব। এবার আসি দাদার কাছে, আজকে কি ঘটনা এনেছো? আজকে নমস্কার, আমি ইন্দ্রনীল কর্ণনন্দী। আমি একজন প্রাক্তন হোটেলিয়ার। আমি বিগত 12 বছর 6 মাস হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি। তো আজকে যেই ঘটনাটা আমি বলতে চলেছি, বর্তমানে আমি একজন লেখক। তো আজকে যেই ঘটনাটা আমি তোমাদের সাথে বা সকলের সাথে বা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, সেটা আমার একটা খুব কাছের বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এই ঘটনা আমার মনে হয় না যে আগে কোনোদিন কাউকে শোনানো হয়েছে বা কোনোদিন কেউ শুনেছে কিনা, আমি সেটা বলতে পারবো না। বাট যখন সব থেকে বড় বিষয় কি জানেন তো, আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না ঠিক কথা, কিন্তু আমাকে যখন আমিও তো পরে শুনতে পেরেছি ওর থেকে, বা আমিও যে দেখেছি ওর কী অবস্থা ছিল, আমার মতন মানুষও প্রচণ্ড ভয় পেয়ে গেছে, বুঝতে পারছেন তো। ইউজুয়ালি আপনারা যদি কোনোদিন যান, দেখবেন যারা ম্যানেজার লেভেলে কাজ করে, ওরা কিন্তু খুব একটা বেশি প্যানিক করে না। বাট এই সিচুয়েশনটা রিয়েলি লেফট মি স্টান্ড অ্যান্ড লেফট হিম স্টান্ড টু। তো আজকে যেই ঘটনাটা আমি সকলের সাথে শেয়ার করতে চলেছি, এটা হচ্ছে আমার প্রিয় বন্ধু দেবরাজের সাথে ঘটনা। তো এখানে আমি দেবরাজ নামটা এই কারণে নিচ্ছি, কারণ স্বাভাবিক ব্যাপার, যেহেতু সত্য ঘটনা অবলম্বিত, আমি আসল নামটা তো নিতে পারবোই না, সেটা আমি অ্যালাউ কেউ করবে না, ও করেনি আর কেউই করবে না। আই হোপ দের ইজ সামথিং কল্ড প্রাইভেসি, আপনি বুঝতেই পারছেন। তো আমি ওকে এই গল্পে আমি ওকে নাম দিয়েছি দেবরাজ, ঠিক আছে। তো ঘটনাচক্রে দেখা গেছে দেবরাজ আর আমি একটা 4 তারা হোটেলে কাজ করছিলাম, বহু বছর ধরে আমরা কর্মরত। ও ছিল ওখানকার হোটেল ম্যানেজার, আমি ওখানকার অ্যাসিস্ট্যান্ট হোটেল ম্যানেজার। তো আমাদের কাজ হলো, হোটেল ম্যানেজার দেখবেন, হোটেল ম্যানেজারকে অনেক সময় নেক্সট টু জেনারেল ম্যানেজার বলা হয়। কেন বলছি, রাত্রিবেলা আপনি জিএমকে পাবেন না, জেনারেল ম্যানেজারকে পাবেন না। হোটেল ম্যানেজারের কাজ হচ্ছে সমস্ত হোটেলে কি হচ্ছে না হচ্ছে পরিচালনা করা, স্টার্টিং ফ্রম ফ্রন্ট অফিস বলুন, হাউসকিপিং বলুন, F&B সার্ভিস বলুন, ফুড প্রোডাকশন বলুন, সিকিউরিটি বলুন, যে কটা ডিপার্টমেন্ট রাত্রিবেলা অন ডিউটি স্টাফ যারা আছে, সেগুলি পরিচালনা করা হলো তাদের কাজ, ওনার কাজ। এবার হয়েছে কি, যখন আমার আর ওর এমনই এত ভালো বন্ধুত্ব, সেটা আমাদেরকে দেখে সবাই বলে যে একের ওপরে পরিপূর্ণ। স্বাভাবিক ব্যাপার, একটা গভীর বন্ধুত্ব, এত বছর ধরে একই অর্গানাইজেশনে, তাও একটা প্রাইভেট কোম্পানিতে দেখুন কাজ করছি, তো একটা বন্ধুত্ব তো রয়েছে। আর সবাই আমাদেরকে নিয়ে গর্ব করতো যে এরা দুজন আছে বলেই, এদের দুজনেই দক্ষতার জন্য আমাদের গোটা হোটেলটা দাঁড়িয়ে রয়েছে। স্টার্টিং ফ্রম জেনারেল ম্যানেজার বলুন, এমডি স্যার বলুন, এমডি ম্যাম বলুন, সবাই যারা আমাদের সঙ্গে দেখা করুক না কেন, সবাই বলতো যে না, এরা দুজন আছে, তার মানে আমাদের কোনো চিন্তা নেই।
হয়েছে কি, যখনকার ঘটনা, আজ থেকে প্রায় বহু বছর আগেকার ঘটনা আপনার সাথে শেয়ার করতে চলেছি। তো তখন দেখা গেছে আমার হিসেব মতো নাইট শিফট ছিল। এবার আপনি জানবেন হোটেল ইন্ডাস্ট্রিতে একটা নিয়ম আছে, দেখবেন আমরা ঢুকি ঠিক কথা, কিন্তু বেরোবো কখন তার কোনো সময়সীমা নেই। এটা একটা হোটেল ইন্ডাস্ট্রির নিয়ম। যারা হোটেল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তারা নিশ্চয়ই এটা জানবে, ঠিক আছে? যারা হোটেলে কাজ করে তারা তো আরও ভালো করেই জানবে। তো আমার নাইট শিফট ছিল, আমি যেতে পারিনি কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বিছানায় শুয়েছিলাম, শয্যাশায়ী বলবো না, মানে বিছানায় শুয়েছিলাম, আমি উঠতে পারছিলাম না, খুবই খারাপ অবস্থা ছিল। তো আমি দেবকে সর্বপ্রথম নিজের গ্রুপে একটা মেসেজ করি, তারপর গ্রুপে মেসেজ করেই এবার দেব তখন রিপ্লাই করে যে ঠিক আছে, ও যতক্ষণ না আসছে আমি ওর হয়ে নাইট শিফটটা করে দেবো। তো দ্যাট ইজ কল্ড ফ্রেন্ডশিপ, দ্যাট ইজ কল্ড কালিগ পাওয়ার বা কালিগ ফ্রেন্ডশিপ, যাই বলুন না কেন। তো এই হলো ব্যাপার, বেশ ভালো কথা। ও নাইট শিফট করেছে। এবার ওর একটা অভ্যেস হলো, ও যখনই ঢুকবে না কেন, যেই শিফটই করুক না কেন, আমি থাকি না থাকি, আমি থাকলে তো সামনাসামনি কথা বলবেই, আমি যদি না থাকি আমাকে ফোন করে অবশ্যই আপডেট দেবে যে কী হলো না হলো। আমাকে ফোন করেছে, নীল এইমাত্র হোটেলে ঢুকলাম, আমি দেখছি সবাই মানে সিকিউরিটি গার্ড যারা হচ্ছে, গুড ইভিনিং স্যার, হ্যাঁ গুড ইভিনিং, কেমন আছো, অল গুড স্যার। নীল স্যার আসেনি? না, নীলের তো শরীর খারাপ জানোই তো। বললো হ্যাঁ হ্যাঁ, আপনি? বললো হ্যাঁ, আমি ওর হয় নাইট শিফটটা করো। বলছে দেখছিস নীল, তোকে এখানে কতজন মিস করছে? আল্লাহ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আমি সব শুনছি, ফোনে কি কথোপকথন হচ্ছে। গেল সিকিউরিটি ঢুকলো, বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট দিল, বায়োমেট্রিক হলো, সিকিউরিটি রেজিস্টারে সাইন করালো, সব কথাই হলো। সব কথা হয়ে এবার ভেতরে সে ঢুকলো, ঢুকে এবার রিসেপশনে যখন ঢুকেছে ততক্ষণ প্রায় 9টা বাজে। হি ইজ রিয়েলি ভেরি পাংচুয়াল ম্যান, খুবই পাংচুয়াল। আমার সার্ভিস লাইফে এরকম খুব পাংচুয়াল ছেলে আমি দেখেছি কিনা বলা খুব সম্ভব নয়, মানে খুব কম দেখেছি, বাট হি ইজ রিয়েলি ভেরি পাংচুয়াল। মানে 9টা দরকার হলে 8:59 ঢুকে যাবে, 1 মিনিট আগে 5 মিনিট আগে ঢুকে, বাট যেটা টাইম বলেছে ওই মধ্যেই ঢুকবে। ও ঢুকেছে, ঢুকে দেখছে আরও যে দুজন স্টাফ আছে, সুরঞ্জন এবং সুবল, ওরা দুজন নেই। এবার দেখবেন একটা জিনিস মনে রাখবেন, ম্যানেজারের কাজ হচ্ছে ম্যানেজ করা ঠিক কথা, কিন্তু সব সময় তো সব জায়গায় সে প্রেজেন্ট থাকতে পারে না, না? তো এবার সে ঢুকেছে লাস্ট শিফট মানে আফটারনুন শিফটের থেকে সে হ্যান্ড ওভার নিয়েছে। এবার সেটাই তার একটু মাথাটা গরম হয়ে গেছে, ঠিক আছে? কেন আমি ম্যানেজার হয়ে কেন আমি হ্যান্ড ওভার নেবো? ওর জন্য তো ওদের দুজনকে রাখা হয়েছে না, ওরা দুজনই বা কোথায়? 9:15 বাজতে না বাজতে দুজন উদিত হলো। এবার দেব তো দেখে একটু ফায়ার হয়ে গেছে, কি এখন ঢুকবার সময় কি কোনো কাণ্ডজ্ঞান নেই তোমাদের? কি করতে আসো, চাকরি করতে আসো না কি করতে আসো তোমরা? তো বলছে স্যার আমি তো আপনাকে বলে গেছি। বললো ঠিক আছে ঠিক আছে। তো এবার পুরো ব্রিফিং আমার দেখবেন, যখন শিফটে ঢুকি আমাদের ফ্রন্ট অফিসে একটা নিয়ম আছে, একটা লগ বুক বলে একটা আছে, ওখানে বিগত শিফটে কী কী ইম্পর্টেন্ট ইনফরমেশন সমস্ত লেখা থাকে, প্লাস যদি কোনো ভার্বালি ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটাও আমরা দিয়ে যাই, যাতে পরবর্তী শিফটের কোনো প্রবলেম না হয়। তো দেবকে ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, দেব ওইভাবে বললো। দেব বলে বেরিয়ে চলে গেল, ঠিক আছে? বেরিয়ে আমাকে ফোন করছে, নীল জানিস তো বেকার এদেরকে রেখেছি। আমি কেন, কী হয়েছে তোর? আগে মাথাটাকে ঠান্ডা কর, কী হয়েছে বলতো? আরে দেখ না, বলছি আমি ঢুকে গেলাম 9টার মধ্যে, এদের 9:20, ম্যাক্স টু ম্যাক্স 9:30 বাজে, এদের কোনো হুঁশ নেই, এখন ঢুকছে, আধ ঘন্টা লেট। আনলাম দেখ না, একটা কাজ কর না, সুরঞ্জনও তো তোকে বলেছে। আরে বলেছে তো ঠিক আছে, তবু তো আমি ওকে রিকোয়েস্ট তো করেছি না একটু তাড়াতাড়ি আসতে। একটা বিয়ের বাড়ি গ্রুপ আছে, ভাগ্যিস বলো আমার আসার আগে বিয়ের বাড়ি গ্রুপটা চলে এসেছিলো। যদি আমি ঢুকতাম পরে যদি ঢুকতো, ওদের দুজনকে না পেতাম, আমি কি একা সামলাতে পারতাম বলে? ওপর থেকে তুই নেই, তুই থাকলে আমার একটা সাপোর্টিং হ্যান্ড হতো। আনলো ঠিক আছে, মাথা ঠান্ডা রাখ, কুল ডাউন, কাম ডাউন, আমি জানি তুই রেগে যাচ্ছিস, মাথা ঠান্ডা কর, আর মাথা ঠান্ডা করে শিফটটা কর। আমি জানি তুই রেগে গেলে হিতাহিত জ্ঞান ভুলে যাস, আমি সেটা ভালো করেই জানি। এই গজ ফস হলো, অভিমান রাগ হলো। ভেতরে ও বাইরে বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে জাস্ট একটু সব দেখাশোনা করছে। এবার সুরঞ্জনার সঙ্গে আবার এসেছে, সুরঞ্জনাকে বলছে সুরঞ্জন আপডেট কী? বলছে স্যার সবাই তো চলে এসেছে, বিয়ের বাড়ি গ্রুপটাও তো চলে এসেছে, কিন্তু একজন গেস্ট আসেনি। বলছে গেস্ট আসেনি? বলছে না। তো গেস্টের নাম কি? গেস্টের নাম অমুক। আচ্ছা, সুবলকে বলছে সুবল তুমি একটা কাজ করো, তো গেস্টকে ফোন করো। আমরা গেস্টকে ফোন এই কারণে করি, দেখবেন এটা কনফার্মেশনের জন্য যে যদি সে আসবে নাকি লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছে, কারণ সেই অনুযায়ী আমাদেরকে ম্যানেজমেন্টকে একটা রিপোর্ট দিতে হয়, যেটাকে আমরা নাইট অডিট রিপোর্ট বলি, ঠিক আছে? বলছে স্যার ফোন করছি, ফোন সুইচড অফ আসছে, তুলছে না। বললো তার মানে হয়তো সে ফ্লাইটে আছে বা কোথাও আছে, শি উইল কাম। আর আচ্ছা সুরঞ্জন একটা কাজ করো, তুমি মেল চেক করো, কোথা থেকে বুকিংটা এসেছে দেখো, কোনো লাস্ট মোমেন্টে ক্যান্সেলেশন এসেছে কিনা, ওই মেলটা চেক করতে থাকো। বলছে ঠিক আছে। তখনই সুরঞ্জন মানবিকতার খাতিরে বলছে যে স্যার আপনি কি খেয়েছেন? না না আমি খেয়ে নেবো, তোমরা কি খেয়েছো? হ্যাঁ স্যার আমরা খেয়েছি। ঠিক আছে কাজ করো, কোনো অসুবিধা হলে আমাকে ডেকো। তখন ওর মাথা ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পেরেছে ওরমভাবে চেঁচানোটা উচিত হয়নি, কারণ ওর কী বলুন তো, ওর মানে গলার ভলিউমটা এমন না, মানে ও
ও যদি যার সাথেই কথা বলুক না কেন বাইরে পর্যন্ত আওয়াজ চলে যায়। অনেকজন দেখবেন হাই পিচ ভলিউম থাকে, ঠিক আছে। ও হি ইজ অলসো ফর্মার এনসিসি ক্যাডেট, ও এনসিসিতে কাজ করতো আমার মতন, ঠিক আছে। হি ইজ অলসো ফর্মার এনসিসি অফিসার বলতে পারেন, ভালো কথা। তো বেরিয়ে বলছে, নীল আমার না জানিস তো খুব গিল্টি ফিল হচ্ছে। আলাম কেন? আলাম সুরঞ্জনার ওপর হাজারও কিরম চেঁচানোটা উচিত হয়নি। আলাম তোর মাথা গরম হলে তুই হিতাহিত জ্ঞান ভুলে যাস সেটা আমি জানতাম, কিন্তু অ্যাটলিস্ট দেখে তো কথা বল কার সাথে কথা বলছিস। সে একজন ফিমেল স্টাফ, এখন যদি সে গিয়ে ওপর মহলে কমপ্লেন করে বসে তোর চাকরিটা থাকবে। বললো হ্যাঁ সেটাও ঠিক। আনলাম এখন সুরঞ্জনার মুডটা কেমন দেখলি? বলো না আমার সঙ্গে নর্মালি কথা বলছে, জিজ্ঞেস করলে খেয়েছি কি না। আনলাম তুই কী বললি? বললো আমি খেতে যাবো, ওর খাওয়া হয়ে গেছে। আনলাম বেশ ভালো কথা, মাথা ঠান্ডা রাখ ভাই, আমি নেই, আমি বুঝতে পারছি, কাম ডাউন প্লিজ। বললে বুঝতেই তো পারছিস ভাই, সকাল থেকে এমনিতে কখন ঘুম থেকে উঠেছি, কখন আসছি, মানে আমি তো নিজে রেস্ট পাচ্ছি না। আনলাম হ্যাঁ আমি অনেকটা দুঃখিত যে আমার জন্য তুই এত সাফার করছিস। বললো দার প্লিজ ডোন্ট বি সো ফর্মাল ইন দিস কেস প্লিজ, কারণ কালিগই তো কালিকে হেল্প করে না। আর তুই আমার অত্যন্ত প্রিয় বন্ধু বলে কথা, নেক্সট টু মাই ব্রাদার, আই অলওয়েজ ট্রিট ইউ অ্যাজ মাই ব্রাদার। আমার ভালো কথা, ঠিক আছে। গেল, এসে ঢুকে এবার একটা ব্রিফিং নেওয়া হলো। এবার ব্রিফিং নেওয়া হলো, হাউসকিপিংকে ডাকা হলো, সিকিউরিটিকে ডাকা হলো, অন ডিউটি যারা স্টাফ সবাইকে ডাকলো। যেহেতু সে হোটেল ম্যানেজার, হি হ্যাজ দ্য রাইট টু কল ফর এ ব্রিফিং অ্যান্ড এভরিবডি হ্যাজ টু অ্যাটেন্ড ইট। সবাইকে অ্যাটেন্ড করতেই হবে। বেশ, অ্যাটেন্ড করলো। অ্যাটেন্ড করে বলছে যে দেখো আমাদের একজন গেস্ট আসার কথা, উনি তো এখনও আসেনি, ফোন করা হচ্ছে, ফোন সুইচ অফ। সুরঞ্জন এখন আপডেট কি? বলছে স্যার মেল তো আসেনি। বললো মেল আসেনি তার মানে সে নিশ্চয়ই আসবে, কনফার্ম সে আসবে, কিন্তু আসতে একটু দেরি হবে, কিন্তু সে আসবে ঠিক কথা। সুবল কেউ ফোন করেছিল? না স্যার কেউ ফোন টোন করেনি, আমি ট্রাই করছি। বললো ঠিক আছে, আর ট্রাই করার দরকার নেই, ছেড়ে দাও, কিছুক্ষণ যেতে দাও, আশা করছি উনি চলে আসবেন। আচ্ছা, হাউসকিপিংয়ে এবার ছিল তানায়া বলে একজন ছিল, তানায়া এবং আলিয়া বলে কাজ করতো ওখানে। আচ্ছা তানায়া, আলিয়া তোমরা কজন আছো? স্যার আমরা 4-5 জনের মতন আছি। আচ্ছা এখন তোমাদের রুম স্ট্যাটাস রিপোর্টটা কি? রুম স্ট্যাটাসটা খুললো সুরঞ্জনা। স্যার গেস্টের জন্য 310 নম্বর রুমটা অলট করা হয়েছে। এবার দেখবেন প্রত্যেকটা হোটেলে এক একটা ক্যাটাগরি রুম আছে, সুইট রুম আছে, এক্সিকিউটিভ সুইট রুম আছে, জুনিয়র সুইট রুম আছে, সিঙ্গেল রুম আছে, ডাবল রুম আছে। যেই 310 নম্বর রুমটার কথা সেটা বলছে, ইট ইজ এ মোরালস লাইক প্রাইম এক্সিকিউটিভ রুম, মানে একটু বড় থাকবে, বড় সড়ো থাকবে, কেপেবল ইনাফ টু অ্যাকোমোডেট 2 পিপল। আর একটা এক্সট্রা বেড গেলে তো আমরা চার্জেস নেবই সেটা 3 জনের জন্য, কারণ দুজনে থাকার ঘর, সেখানে যদি 3-4জনকে ঢোকে তাহলে তো চার্জেস নিতেই হবে না, স্বাভাবিক ব্যাপার। তো বলছে যে আচ্ছা একটা কথা বলতো, সে কি সিঙ্গেল লেডি? বলছে হ্যাঁ। আচ্ছা শোন, সিঙ্গেল লেডি আমি সবাইকে বলে রাখছি, কেউ যদি মানে তার রুম নাম্বার জানতে চায়, কোনো গেস্ট হোক বাইরের লোক হোক, একদম বলবি না, কারণ হোটেল ইন্ডাস্ট্রিতে একটা নিয়ম রয়েছে, সিঙ্গেল লেডি মানে হচ্ছে সব থেকে বেশি তাদের মানে পুরো হোটেলে একটা কেন্দ্রবিন্দু সে, কারণ তার যেন কোনো মতেই যেন তার প্রাইভেসিকে ডিস্টার্ব করানো হয়, এবং সব সময় তাদেরকে অ্যাটেন্ড করার জন্য কোনো ফিমেল স্টাফই যেন থাকে, কোনো মেল স্টাফেও আপনি খুঁজে পাবেন না। অনেক হোটেলে আপনি যাবেন দেখবেন এরকমই একটা নিয়ম আছে। তো এখন যেহেতু আলিয়া একটা কাজ করে, গেস্ট যখন আসবে আর তুমি থাকবে রিসেপশনে থাকবে, সুরঞ্জনা তুমি চেক ইনটা নেবে, সুবল থাকবে, আমি একটু ওপরে এইদিক ওদিক থাকবো, যদি কোনো প্রবলেম হয় জাস্ট গিভ মি আ কল, আমি জাস্ট ফোন কল হবে, আমি এখানেই আছি। তো ওর কথা মতন যেমন কথা তেমন কাজ। গেস্ট এলো, দেব তখন খেয়ে নামছে, একটু আগে আমাকে ফোন করে বললো ভাই আজকে একটু ভেজ চিকেন ফ্রাইড রাইস খেলাম, বাট তোকে মিস করছিলাম, তুই থাকলে একসঙ্গে একটু খেতে বলবে। বাস নামলাম, ঠিক আছে আর কোনো ব্যাপার না। তখন রাত্রির মানে ধরে নিন এই ম্যাক্স টু ম্যাক্স 1:30 ক্রস করে গেছে, ম্যাক্স টু ম্যাক্স 2:30 ওরকমই হবে। তখন খেয়েছে, রেস্টুরেন্ট থেকে নামছে, নেমে আমাকে ফোনটা রেখেছে, নেমে দেখছে রিসেপশনে একটা বাওয়াল হয়ে গেছে। বাওয়াল কি মানে একটা ঝামেলা বেঁধে গেছে। ঝামেলা কি বেঁধেছে? যেহেতু সে ম্যানেজার, তাকে তো থাকতেই হবে। কী হয়েছে? সুরঞ্জনা বলছে স্যার ইনি এসেছেন, কিন্তু ওনার আইডি ক্যারি করেননি। সুবল বলছে আমরা সফট কপি চাইছি, বাট উনি সফট কপি দিতে নারাজ। দেব তখন প্রথমবার তাকে দেখলো। দেখুন আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বিলং করি, তো আমরা প্রচুর গেস্টসের সঙ্গে ওঠা বসা করি, আমাদের অনেক ক্লায়েন্টস থাকে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল ক্লায়েন্টস থাকে, প্রচুর লোকজনের সঙ্গে আমরা ওঠা বসা যেমন করি, কথাবার্তা বলি, মেলামেশা করবার চেষ্টা করি, সেরকম আমরা সার্ভিস দেওয়ারও চেষ্টা করি। দেব যখন প্রথমবার তাকে আমাকে পরে বলছে, প্রথমবার যাকে তখন দেখলো না, মানে এক মুহূর্তের জন্য মনে হলো যেন সময় থমকে গেছে। সময় কেন থমকে গেছে? শি ওয়াজ এত মানে এমনিতে তো সুন্দরী মেয়ে আমিও দেখেছি, ও দেখেছে, স্বাভাবিক ব্যাপার। একটা কোনো সুন্দরী মেয়ে যদি আপনার পাশ দিয়ে যায়, আপনি 2 মিনিট নয় যতই কাজ থাকুন না কেন একবার ঘুরে তাকাবেন, এটা নিয়ম।
তো ওটাও তাই করেছে। দেব তখন তাকে দেখেছে অ্যাজ ইফ যেন বলছে যেন সময় থমকে গেছে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ একটা রাত পরিদর্শন পেলাম। আলাম আচ্ছা ভালো কথা, বেশ ঠিক আছে। তো দেব তখন এগিয়ে বলছে যে ম্যাম একটু আইডিটা দিলে ভালো হতো, কারণ বুঝতেই পারছেন আইডিটা যদি আপনি না দেন তাহলে তো চেক ইনটা নেওয়া যাবে না। তো শি গট কনভিন্সড হয়ে গেছে। বলছে আপনি কি মানে, বললো হ্যাঁ আমি এখানকার হোটেল ম্যানেজার, রাইট নাও আমি এখানকার এমওডি, ম্যানেজার অন ডিউটি। বললো আপনার কথা বলার স্টাইলটা আমার সত্যি খুব ভালো লেগেছে, এবং অ্যাটলিস্ট আপনাদের স্টাফেদেরকে ট্রেনিং দিন। এটা বলতে আমার খারাপ লাগছে কীভাবে তারা ব্যবহার করছে। বললো ম্যাম আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট, আমি দুঃখিত। আমরা জানি, দেখুন আপনাকে আটকে রাখার আমাদের কোনো উদ্দেশ্য নেই, আমরাও চাইছি আপনি অনেক দূর থেকে এসেছেন, একটু টায়ার্ড হয়ে এসেছেন, আমরা চাইছি যত তাড়াতাড়ি আপনি রুমে গিয়ে রেস্ট নিতে পারেন, এটাই আমাদের একান্ত কাম্য। তো বেশ গেল। তো আইডি নিল, আইডি নিয়ে দেব বললো একবার আইডির সঙ্গে ইয়েটা সব মিলিয়ে নাও, দেখো সব ঠিক, আর তৎক্ষণাৎই চেক ইন মারো। আমি যেন না দেখি, এসে দেখলাম তুমি চেক ইনই মারলে না, গেস্ট অথচ রুমে ঢুকে গেলে, তখন কিন্তু কপালে দুঃখ আছে তোমাদের দুজনের। তো এভরিথিং ফর্মালিটিস হলো। দেব আমাকে বলছে, আমি একটা কৌতূহল বসে জিজ্ঞেস করলাম, দেব তাকে দেখতে কেমন রে? বলো যদি বলি সাক্ষাৎ রাত দর্শন পেয়েছি তাহলে আমি ভুল বলবো না। দেখ কেমন দেখতে, দেখ খোলা চুল, মুখে একটা হালকা লিপস্টিক মাখানো, মানে হালকা মিস্টিক, মৃদু হাসি, একটি অম্লান হাসি, এবং অত্যন্ত সুশ্রী দেখতে, মানে অত্যন্ত সুন্দরী, মানে সুন্দরী বিয়ন্ড ইটস লিমিটস যদি বলি। বললো বাবা। আমি তখন জিজ্ঞেস করলাম, মজা করে বললাম, কী রে প্রেমে পড়লি নাকি? আমি প্রেমে পড়বো তোর মনে হয়? আমি দেবরাজ ঠাকুর, আমার মতন মানুষ কারোর সাথে প্রেমে পড়তে পারে? আমি কেন রে ভাই, তুই কি মানুষ নই? বললো না এটা আমি জাস্ট জোকিং। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো কথা। এখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল। রাত্রির এবার আলেয়া এবং তনয়া, দুজনকে নিয়ে, যেহেতু আমি বললাম সিঙ্গেল লেডি এসেছে, তো নিয়ে গেল রুম পর্যন্ত ছেড়ে দিয়ে এলো। এসে এবার রাত্রির 3টে বাজতে তখন পুরো মহলটাই যেন একটু চেঞ্জ হয়ে গেল। কেমন চেঞ্জ হয়ে গেল? দেব বেরিয়েছে একটা সিগারেট খেয়ে এবার ঢুকে তখন তার কি হঠাৎ মনে হলো যে বললো আমি একবার একটু হাউসকিপিংয়ে খোঁজ নিয়ে দেখি সব ঠিকঠাক আছে নাকি। হাউসকিপিংয়ে ফোন করলো, হাউসকিপিংয়ে ফোন তুললো সুবীর। হ্যাঁ স্যার বলুন। তো সুবীর বলছি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার এখানে ঠিক আছে। আচ্ছা আলেয়া এবং তনয়া কোথায়? স্যার ওদেরকে তো দেখতে পাচ্ছি না। আমি বলছে দেখতে পাচ্ছি না মানে, হোয়াট ডু ইউ মিন দেখতে পাচ্ছি না? কোথায় যাবে ওরা? খোঁজো তাদেরকে। বললো হ্যাঁ স্যার। এবার দেব একটু প্যানিক হয়ে গেছে, ঢুকে সুরঞ্জনাকে জিজ্ঞেস করছে, সুবলকে জিজ্ঞেস করছে কোথায় তারা দেখেছো কিনা। বললো না স্যার আমরা তো দেখিনি। তো খুঁজতে দেব বললো যে ঠিক আছে দাঁড়া, ওরা তো এখানেই রয়েছে। সিকিউরিটিকে প্রথমে জিজ্ঞেস করলো ওরা কি বাই এনি চান্স ব্রেক নিয়ে কি বাইরে গেছে বা কোথাও গেছে, তুমি কি জানো? সিকিউরিটি দেখছে এখানে দিব্যিসে নাক টেনে ঘুমোচ্ছে, যাও বা উঠে দেখে বলছে না স্যার ওরা যায়নি। তুমি জানবেও বা কী করে, তুমি তো নিজেই তন্দাচ্ছন্ন, তুমি কি আর ইনফরমেশন দেবে আমাকে? ঠিক আছে ঘুমো, কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি। দেব খুঁজতে ছাদে গেল, ছাদে গিয়ে দেখছে দুইজন স্থির অবস্থায় মানে দাঁড়িয়ে রয়েছে, একটা মানে দিকে চেয়ে। হ্যাঁ স্থির, মানে পুরোপুরি স্থির, কোনো নড়চড় নেই, কিছু না। সে গেল, আলেয়া তনয়া আমাকে আমার কথা শুনতে পাচ্ছ? আমি দেব স্যার বলছি। তো বলছে এবার যখন তাকালো না দেব, মানে যখন ফিরে তাকালো না, একটা মানে মানুষের চাউনি আপনি যদি দেখেন, একটা স্বাভাবিক চাউনি হয়, একটা অস্বাভাবিক চাউনি হয়। ওই যে চাউনিটা আমাকে দেব বলছিল যে অত্যন্ত অস্বাভাবিক চাউনি, মুখ জুড়ে একটা বিকৃতি হাসি, কর্কশ আওয়াজ, হ্যাঁ অকথ্য ভাষায় গালাগাল করছে আমাকে, এবং মানে চোখে মুখে যেন একটা রাগ ভাব ফুটে আসছে। দেব তো দেখে পুরোপুরি ঘাবড়ে গেছে যে কী হলো তাদের, মানে হঠাৎ কী হলো, এই তো সব কিছু স্বাভাবিক ছিল, হোয়াট হ্যাপেন্ড। ও দেব নিচে নেমে সুরঞ্জনাকে ফোন করেছে, সুরঞ্জনা এক্ষুনি ছাদে এসো তো, টেরেসে এসো তো। সুরঞ্জনা গেছে, দেখছে আলে আর তনয়া তার সাথে আছে। বলছে তোমরা এখানে কি করছো? বলছে স্যার আমরা তো এতক্ষণ সুরঞ্জনার সাথেই ছিলাম, আমাদের কাজ হয়ে গেছে তাই একটু ব্যাক অফিসে বসে ওর সাথে একটু গল্প করছিলাম। বলে তোমরা যদি এখানে থাকো তাহলে এরা কারা ছিল? বলে কারা স্যার? পেছনে ফিরে দেখলো ছাদ পুরো ফাঁকা, কেউ ওখানে নেই। ও ওখানটা আরও ঘাবড়ে গেছে। এবার নিচে নেমেছে, মানে ওরম কনফিউজড স্টেট অফ মাইন্ড, পাজল স্টেট অফ মাইন্ড নিয়ে একটা টেরিফিক ব্যাপার, একটা ভয়ভীত আতঙ্কিতভাবে নিচে নেমে রিসেপশনে ফোনটা বেজে উঠেছে। ও মানে একটু আরও হকচকিয়ে গেছে, মানে বুঝতে পারছেন তো কতটা ভয় পেলে মানুষ এরকম করতে পারে। ও ফোনটা এসেছে রেস্টুরেন্ট থেকে। হ্যালো স্যার, আমি বলছি, আনন্দ বলছি রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ আনন্দ বলো।
তো বলছি স্যার রুম নাম্বার 310-এ কি কেউ চেক ইন করেছে? বললো হ্যাঁ চেক ইন করেছে। কেন বলো তো? বললো স্যার সিস্টেমে কিন্তু চেক ইন দেখাচ্ছে না। বলছে হোয়াট, সিস্টেমে চেক ইন দেখাচ্ছে না? বলছে না স্যার, অথচ গেস্ট আমার সঙ্গে, গেস্টের সাথে আমার একটু আগে কথা হলো, গেস্ট খাওয়ার চাই পাঠিয়েছে, আমি একজনকে পাঠিয়েছি, রুম নকও করছি, বাট কিন্তু গেস্ট কিন্তু কোনো রেসপন্ডও করছে না। আমি কিন্তু তাহলে স্যার বিল বানাতে পারবো না, আপনি এবার একটু আমাকে সলিউশন দিয়ে দিন। বললো ঠিক আছে তুমি একটা ম্যানুয়াল বিল বানিয়ে রাখো, কাল সকালবেলা গেস্ট যখন বেরোবে অতি অবশ্যই যেন গেস্টের থেকে সাইন নিয়ে নাও। গেস্ট তো প্রথমে বললো আমি খাবারটা খাইনি, আমি কেন সাইন করতে হবে? তখন গেস্টকে বুঝিয়ে বলো, আশা করছি সে বুঝে যাবে। আমি দাঁড়াও, আমি নিচে যাবো, আমি দেখছি। ফোনটা রেখে সুরঞ্জনা, হ্যাঁ স্যার, ছুটতে ছুটতে এসে সুবল, ছুটতে ছুটতে এসেছে, হ্যাঁ স্যার কী হয়েছে? আচ্ছা তোমরা কি করতে আসো এখানে? কেন স্যার? আমি তোমাদেরকে তখন পই পই করে বললাম গেস্ট তোমাদের সামনে চেক ইন করলো, চেক ইনটা তো মারো সিস্টেমে। তোমাদের মানে মনটা কোথায় থাকে? কাজে মন নেই তোমাদের? তো বলে দাও তাহলে 1 সপ্তাহ ছুটি নিয়ে নাও। আমি কি সব জিনিস দেখবার জন্য ঠেকা নিয়ে বসেছি নাকি? এখানে রয়েছি আমি, এখানে এই কারণে রয়েছি। বলছে না না স্যার আপনি শান্ত হন, আমি দেখছি। সুরঞ্জনা তখন বলে স্যার এ কী করে সম্ভব হতে পারে, আমি নিজে চেক ইন মেরেছি। বলে শিওর? একদম স্যার। সিস্টেম দেখছে, সিস্টেম মানে রুমে চেক ইন মারলে যেমন একটা কালার আসে ওই কালার তো শো করছেই না। এই সুরঞ্জনাও এবার অবাক হয়ে গেছে। সুবল বলছে স্যার সুরঞ্জনা কিন্তু ঠিকই বলছে, ও কিন্তু আমার সামনেই চেক ইনটা মেরেছে। বলছে হাউ ইজ দিস পসিবল? এবার ও তখন ভাবলো যে একবার আমি আইটি ম্যানেজারকে ফোন করবো। তখন রাত্রির 3টে, 3:30, ম্যাক্স টু ম্যাক্স ভোর 4টে হতে চললো আর কি, কয়েক ঘন্টা পর শিফট শেষ হয়ে যাবে। সে তখন বললো একটা কাজ করো সুরঞ্জনা, তুমি এই ইনফরমেশনটা, ঠিক আছে অডিট হয়ে গেছে তো? বললো হ্যাঁ স্যার অডিট কমপ্লিট হয়ে গেছে। ইনফরমেশনটা গ্রুপে মেসেজ করে দাও, প্লাস লগ বুকে লিখে দাও, একটা হাইলাইটার দিয়ে মার্ক করে যাও। নেক্সট শিফট যখন তুমি হ্যান্ড ওভার দেবে অতি অবশ্যই আইটি ম্যানেজারকে যেন ডেকে এই প্রবলেমটাকে যত তাড়াতাড়ি সম্ভব সলিউশন করতে হবে। কারণ এটা দেখো, এটা হয়তো টেকনিক্যাল ফল্ট হতে পারে বা সিস্টেমেটিক্যাল ইস্যুস হতে পারে, দুটোর মধ্যে একটা হতে পারে। বলছে ঠিক আছে স্যার আমি করে নেবো, কোনো অসুবিধা নেই। তো নেক্সট শিফট শেষ হলো, শিফট শেষ হয়ে দেব বাড়ি ফিরলো খুবই টায়ার্ড। যাওয়ার সময় আমাকে ফোন করেছে, নীল গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। জানিস কী হয়েছে? বললাম না কী হয়েছে। তো গতকালের রাত্রিবেলা ঘটনাটা আমাকে বললো এবং আমিও শুনে মানে আমিও জাস্ট কয়েক মুহূর্তের জন্য শিউরে উঠলাম। আমি বলছিস কী রে? বললো দেখ না, এবার তুইও কি বললি বল, আমার চোখের ভুল? আনলো না দেখ চোখের ভুল আমি বলবো না, হতেই পারে যে তোর এতটা স্ট্রেসড যাচ্ছে না, তুই মানে তোর হয়তো মনে অন্য কোনো চিন্তা চলছে, তুই দেখেছিস হয়তো অন্য কাউকে। বললো সেটাই হতে পারে। বললাম যাই হোক তুই রেস্ট নে, আরামসে রেস্ট নে, ব্রেকফাস্ট করে রেস্ট নে, তুই মানে রেস্ট নে। আর আমার সঙ্গে পারলে ফোনে কন্ট্যাক্টে থাকিস, ঠিক আছে? আমি তো ফোনে সবসময় অ্যাক্টিভ রয়েছি, ফোন আমার পাশেই পড়ে থাকে। যদি কোনো প্রবলেম হয়, খুব শরীর খারাপ লাগে, আমি এই শরীর খারাপ অবস্থাতেও তোর কাছে আসবো, আই রিয়েলি নট মাইন্ড ডুইং দ্যাট। তো বললো ঠিক আছে আমি আসবো, ঠিক আছে আমি তোকে নিশ্চয়ই ফোন করলো। এবার দেব রাত্রি 9টার মধ্যে ঢুকেছে নাইট শিফটে। সেদিন এবার আইটি ম্যানেজার এমওডি ছিল, দেব মানে এমওডি ছিল না। দেব নর্মাল যেমন রিসেপশনে কাজ করছিল, আর রিসেপশনে যেমন কাজ করছিল সেরকমই কাজ করবে। এমওডি ছিল আইটি স্যার। তো ঢুকেছে দেব, বলে গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং। আচ্ছা দেব কী হয়েছে গতকাল রাত্রে? স্যার রুম নাম্বার 310-এ আমাদের সামনে একজন গেস্ট, সিঙ্গেল লেডি গেস্ট চেক ইন করেছে, ওনাকে 310টা অ্যালট করা হয়েছে এবং সুরঞ্জনা যখন চেক ইনটা মারে বাট দেখাচ্ছে সিস্টেমে কোনো চেক ইনই দেখাচ্ছে না। বললো আর ইউ শিওর ওখানে কেউ গেস্ট আছে? এবার এটা যদি আমি আপনাকে বলি বা আপনি যদি আমাকে বলেন, কেউ না কেউ উভয় পক্ষ কেউ না কেউ 1 মিনিটের জন্য ভাববো যে সে বলতে কী চাইছে, আমি কি পাগল হয়ে গেছি, তাই না? তো সে বলছে স্যার আপনি কি বলতে চাইছেন, আপনার কি আমাকে পাগল মনে হচ্ছে? বলছে না পাগল মনে হচ্ছে না, তুমি জানো আজকে কি হয়েছে? বলছে না স্যার আমি কি করে জানবো। কেন গ্রুপের মেসেজ চেক করোনি? না আমি মেসেজটা স্যার আমার নেটটা প্রবলেম করছিল তাই আমি চেক করিনি, এখন ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট হয়েছে। আমি বললো ঠিক আছে চেক করো। চেক করে দেখছে ঠিক দেব ঢুকেছে তার কয়েক ঘন্টার আগে আইটি কি সকালবেলার দিকে যখন মর্নিং মিটিং হয়েছে, মর্নিং মিটিংয়ের পর আফটারনুন কি ইভিনিংয়ের সময় আইটি ম্যানেজার একটা মেসেজ করেছে যে রুম নাম্বার 310-এ কোনো গেস্টই চেক ইন হয়নি। আচ্ছা। এবার বলছে স্যার এটা কি করে সম্ভব, মানে কি বলছেন কি চেক ইন হয়নি মানে? বললো তুমি আমার সাথে আসো। বলছে ঠিক আছে, আলিয়াকে ডাকলো, তনয়াকে ডাকলো, সুরঞ্জনা বললো সুরঞ্জনা সুবল তুমি এখানে ডাকো, আমরা দুজন গিয়ে দেখছি। গিয়ে দেখছে
কালকে রাত্রিবেলা গেছে যেমন রুম খুলে গেছিলো, ডাস্টিং বাস্টিং করেছে, রুমটা একেবারে ইউজ করা হয়নি, রুমে কোনো ট্রেসই নেই কোনো গেস্ট এসেছে কিনা, না কোনো লাগেজ আছে, না কোনো দেখে মনে হবে যে গেস্ট কোনো কেউ ছিল কিনা। এবার ও এটা শুনে মানে শোনা আলাদা, দেখে না মানে এতটাই মানে ও আতঙ্কিত হয়ে গেছে, মানে ও কি বললো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এতটাই ও হয়ে গেছে। এবার তখন যে করে করতে করতে, আচ্ছা স্যার 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 একটা কাজ করুন তো, সিসিটিভি ক্যামেরাটা চেক করুন, আপনার মনে হচ্ছে তো আমরা মিথ্যা কথা বলছি, সিসিটিভি ক্যামেরাটা চেক করুন। বললো ঠিক আছে এসো এসো, গেল সিসিটিভি রুমে, সাইবার রুমে নিয়ে গেল। সিসিটিভি ক্যামেরা দেখে আরেকটা চক্ষু চড়ক গাছ কি, ওখানে দেখাচ্ছে নাই কোনো আলিয়া এবং তনয়া, যাকে আমি একটু আগে আপনাকে শুরুতে পডকাস্টের শুরুতে আমি যখন আমি তাদের নাম নিচ্ছিলাম বলছিলাম তাদেরকে চেক ইন করাতে গেছে, ওরা দুজন একাই লিফটে ঢুকেছে। দেব, সুরঞ্জনা, সুবল একা একাই একের ওপরের সাথে বকবক করছে, না কোনো গেস্ট ঢুকেছে, না কোনো গেস্টকে নিয়ে যাওয়া হয়েছে। মানে এটা যে দেখেছে, এটা দেখা মানে ওখানে আমি থাকলে আমি কি করতাম জানি না, ওর মতন মানুষও পুরোপুরি ঘাবড়ে গেছে। মানে বুঝতে পারছেন, আমার সামনে আপনার সামনে আমি ধরে নিন আমি বসে রয়েছি, আপনি কিছুক্ষণ ওই ঘরে গিয়ে দেখলেন যে আমি ওখানে নেই, তখন আপনার কেমন অবস্থা হবে? আপনি তখন কি ভাববেন যে কি তাহলে কি আমি কি মানে ইমাজিন করলাম ইন্দ্রনীল বাবু আমাদের স্টুডিওতে এসে আমাকে একটা পডকাস্টের জন্য আমি ওনাকে আমন্ত্রণ পাঠিয়েছি, ডেকে পাঠিয়েছি, উনি আমার সঙ্গে আজকে নারেশন করবার কথা, আমি কি ইমাজিন করলাম? তখন আপনি কি করবেন, আপনি তাকে ফোন করবার চেষ্টা করুন, আমাকে ফোন করবার চেষ্টা করুন, ওই সুরঞ্জন একটা কাজ করো তো, আইডিটা বার করো তো, ফোন নাম্বারটা বার করো। পেয়েছেটা কি মানে ইয়ার্কি হচ্ছে নাকি আমার সাথে? আমরা চোখে ভুল আচ্ছা না হোক আমি ভুল দেখতে পারি, আমার চোখ না হোক খারাপ, আমার বয়স হচ্ছে, সব ঠিক আছে, এরাও কি পাগল হয়ে গেছে নাকি আমার সঙ্গে থাকতে থাকতে? কি বলতে কি চাইছেন? বললো ঠিক আছে আইডি বার করো, আইডি সার্চ করলো, দেখো আইডি পেলোই না। মানে ওট মানে অদ্ভুত রে কাণ্ড। আইডি তার নেওয়া হয়েছিল, আইডি যথাযথ জায়গায় ছিল, কিন্তু এখন যখন সার্চ করা হচ্ছে আইডি কোনো পেলো না। ফোন নাম্বার, যেই নাম্বারটা কল করেছিল কাল রাত্রিবেলা থেকে যখন সুবল ট্রাই করছিল, ওই নাম্বার ক্রমাগত সুইচড অফ দেখাচ্ছে। প্রথমে সুইচড অফ দেখাচ্ছে, তারপরে বলছে নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইটস কারেন্টলি ইনভ্যালিড। তো সুবল, সুরঞ্জনা, দেব তিনজনই মানে পুরোপুরি হতবাক হয়ে গেছে, কী করবে না করবে। বলছে এবার তখন আইটি স্যার বলছে নীল না দেব, তুমি একটা কাজ করো, প্রথমে আমাকে ফোন করেছে, নীল তুমি জানো কী হয়েছে? বললাম না স্যার কী হয়েছে, আমাকে পুরো ঘটনাটা বললো। স্যার বলছেন কি আপনি? বললে হ্যাঁ, তুমি একটা কাজ করো, দেখো দেব তো তোমার কথা শোনে, তুমি দেবকে বলো এক সপ্তাহের জন্য অন্তত যেন একটু রেস্ট নিতে, ঠিক আছে? আই ডোন্ট থিঙ্ক সো যে ওর খুব টায়ার্ড হয়ে গেছে, স্ট্রেসড দেখেই বোঝা যাচ্ছে। আমি বললাম ঠিক আছে স্যার। এবার দেব তখন চিল্লিয়ে উঠেছে, আপনি বলতে কি চাইছেন? আমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে না? আমি পাগল কুকুর কামড়েছে? কী বলতে চাইছেন আপনি? কী পেয়েছেন আপনি? ম্যানেজার বলে কি যা কিছু করবেন? আমি কি কিছু না? আমি ওখানকার হোটেল ম্যানেজার, আপনি জানতে কি চাইছেন আমার ব্যাপারে? আপনি খোঁজ নিয়ে দেখুন কার ব্যাপারে সব কথা বলছেন। আমাকে তখন আইডি স্যার বলছে দেখো দেব কীভাবে আমার সঙ্গে। বললাম স্যার আপনি ওকে ফোনটা দিন। নীল তুই মাঝখানে বেরোবি না, আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই মাঝখানে বেরোবি না, তুই চুপচাপ থাক, যেখানে আছিস ওখানেই থাক, আমার এখন মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে রয়েছে ভাই। বললাম দেব ঠান্ডা হ, শান্ত, আগে আমার কথাটা শোন, এটা সিচুয়েশনটা কিন্তু খুবই মানে গভীর, পরিস্থিতিটা গভীর, গাম্ভীর্যটা বোঝ। তুই একজনকে দেখলি, চেক ইন করালি, সে অথচ রুম খুলে দেখলি সে ওই রুমেই নেই, তো তুই বোঝ। বলছে ঠিক আছে, আমি বললাম তুই মাথা ঠান্ডা কর, ঠান্ডা নিয়ে তুই রেস্ট নিয়ে যা। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে এবার শুরু হচ্ছে আসল ঘটনা কি, রোজ রাতে মানে দেব অনেক দিন হয়ে গেলে দেবের সাথে আমার প্রায় কথা হচ্ছে না, রোজ রাতে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকে, সারাক্ষণ কাউকে দেখে বলে ওই মেয়েটা করে যাচ্ছে এইসব। এবার আপনার মনে হতে পারে যে আমি এগুলি কাদের থেকে শুনেছি, আমি শুনেছি ওদের প্রতিবেশীর থেকে, ঠিক আছে? এ গেল মানে দেবকে পরে আমি মাঝখানে একবার ওর বাড়িতে গেছিলাম, ওকে যা ফিগার আমি দেখে গেছি, মানে আমার শরীর খারাপ হওয়ার আগে যেই রূপটা আমি ও দেখে গেছি, পরবর্তী সময় যখন ওর সাথে আমার আলাপ হলো না, ছেলেটা যেন পুরোপুরি শুকিয়ে গেছে। আপনি বললে বিশ্বাস করবেন না, আমি তো অন্তত এরকম দৃশ্য আমার জীবনে কোনো দিন দেখিনি। আমি ওর বাড়িতে গেছি, পুরোপুরি অ্যাবনর্মাল স্টেট অফ মাইন্ডে চলছে, কখনো ছোটাছুটি করে বেরোচ্ছে, কখনো পাগলের মতন বকবক করছে, প্রলাপ করছে, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। যে আমাকে সবসময় একটা প্রাণবন্ত ভাব ছিল সেটা সে নেই। হঠাৎ তার একটা মনে এসেছে যে ফ্রিজে চিকেন রাখা আছে, আমি রান্না করে না হোক নীলকে একটু কিছু খাওয়াই। ও গেছে ঠিক কথা, ফ্রিজের দিকে এগুলো আমি সব দেখতে পাচ্ছি, কিচেনের দিকে গেল। এবার আপনি বিশ্বাস করবেন না, ফ্রিজের দরজাটা খুললে আমি দেখতে পাচ্ছি, চিকেনটা বার করলো সেটাও ঠিক কথা, এখন পর্যন্ত ঠিক রয়েছে।
ও মা চিকেনটা রান্না কি করবে, ও চিকেনটা খাওয়া শুরু করে দিয়েছে কাঁচা স্টেট অফ অবস্থায়, কাঁচা স্টেটে ও খাওয়ার মানে কাঁচা স্টেটে ও চিবোতে শুরু করে দিচ্ছে, আই 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 করে চিবোচ্ছে। বাবা কি আওয়াজ, কি মানে এরকম দেখলে মনেই হবে না কোনো স্বাভাবিক মানুষ খাচ্ছে। আমি তো এবার ভয়ে থরথর থরথর করে কাছে দেব এদেব এদেব হে ভাই কি 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 কী হয়েছে তোর, হ্যাঁ কেন আমি ঠিক আছি তো, দেব আর দেব বলে এক ঝাঁকুনি দিয়েছে। তখন ওর স্টেটে এসেছে, কি হয়েছে, আরে কি করছিলিস তুই, এই এটা কি আমার হাতে, কাঁচা চিকেন বস, তুই কাঁচা চিকেন খাচ্ছিস, হ্যাঁ এরকম করতে করতে মুখ টুক ধুতে ধুতে ওই গেল। আমার তো ওই দেখে আমার পুরো মানে আমি জমে গেছি, আমার যে কি অবস্থা হয়েছে। এবার আমি বললাম দেব তুই ডিউটি করতে পারবি তো, আরে আমার কি হয়েছে আমি ঠিক আছি তো, তোদের কি হয়েছে, তোদের কি মনে হচ্ছে আমি পাগল টাগল হয়ে গেছি নাকি, হ্যাঁ আমি না না তুই পাগল টাগল হয়ে যাসনি, সুস্থ আছিস সে আমিও জানি, বাট একটু কালকে আমাদের মর্নিং শিফট আছে জানিস তো, বলে হ্যাঁ আমি জানি। তো শোন না আমি তোকে আজকে কিছু খাওয়াতে পারলাম না, কিছু মনে করিস না। বললাম না না ঠিক আছে কোনো ব্যাপার না, ইটস ওকে, খাওয়ানোটা বড় কথা না, আমি এসে তোকে দেখে গেলাম তুই ঠিক আছিস। এবার আমি তো ওকে বলতে পারবো না যে তুই কী অবস্থায় আছিস, কী করে করে বেরোচ্ছিলিস, দেখা গেলো ওরম যে ওই স্টেট অফ মাইন্ডে দেখা গেলো উল্টে আমাকেই না অ্যাটাক করে বসে। তো যাই হোক আমি ওখান থেকে ওর সাথে বেরিয়ে আমি কথাবার্তা বলে চলে গেলাম। মর্নিং শিফটে গেছি, মর্নিং শিফট আমাদের ইউজুয়ালি 7টা-8টা থেকে শুরু হয়েছে। গেছি শিফটে, মর্নিং মিটিং হলো, মিটিংয়ের পর ব্রিফিং নেওয়া হলো, দিয়ে সবাইকে সমস্ত দায়িত্ব বলা হলো। এবার ঠিক বেলা গড়াতে গড়াতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দেব না যে ছেলেটা ভীষণ কাম এবং কুল ছিল কদিন ধরে ভীষণ মানে হঠাৎই একটা বদরাগী ভাব ওর মধ্যে ধরা পড়েছে, মানে একটা রগচটা ভাব ধরা পড়েছে, মানে কারোর কথাই যেন সহ্য করতে পারছে না, কারোর কথাই ও যেন সহ্য করতে পারছে না। আমি এটাই ভাবছি যে কী হলো ওর, ভাবার একটু মানে কিছু হয়েছে, আমাকে কিছু বলছেও না, হয়েছে কি। এবার দেখা গেল কী নিয়ে আমি ঝামেলা হয়েছে আমি জানি না। আমাদের যে সুরঞ্জনা বলে ফিমেল স্টাফ রয়েছে, সুরঞ্জনার মানে ওর কোনো একটা কারণে রেগে গিয়ে তেড়ে এসে সুরঞ্জনার গলাটা টিপে ধরেছে, আচ্ছা গলাটা টিপে ধরেছে, এবং যেই ভাষায় ও কথা বলছে না বোঝাই যাচ্ছে এটা কোনো মানে মানে পুরুষ মানুষের আওয়াজ নয়, কোনো সম্পূর্ণ একটা নারী কণ্ঠ, বিকৃত কণ্ঠ, নারী কণ্ঠ। এবং সবাই এসে, আমি তো ছুটে গেছি, এই দেব কী করছিস লিভ হার বলে ওকে টেনে ছেড়ে দিয়েছে, ছাড়বো না ওরা আমার মাঝখানে যদি কেউ আসে ওকে আমি ছাড়বো না, মেরে ফেলবো বলে আবার গেছে। আমি দেবকে এবার আটকাচ্ছি, এবার আমি পর্যন্ত ওকে আটকাতে পারছি না, দুজনেই কিন্তু বডি বিল্ডার, দুজনেই সমান, মানে দুজনেই জিম করি সব কিছু করি। ওর তো ওই মুহূর্তে এত যে বিভৎস গায়ের জোর চলে আসে সেটা আমিও বুঝতে পারিনি। জিএম পর্যন্ত খবর পেয়েছে, সুরঞ্জনা তো মানে অবস্থা খারাপ, সুরঞ্জনা বলেই দিয়েছে আমি আর কাজ করবো না, আমাকে খুন করার প্রচেষ্টা করা হচ্ছে, আমি থানায় গিয়ে ডায়েরি করো দেব স্যারের নামে, অ্যাটেম্প টু কেস ঠুকু। আমি সুরঞ্জন এখন শান্ত হও, এখন দিস ইজ নট দ্য রাইট টাইম টু টক টু অল দিস। জিএম স্যার এসেছে, অতিথিরা যারা গেস্ট ছিল গেস্টরাও আতঙ্কিত হয়ে গেছে। প্রথমবার ওর সাথে আমার হাতাহাতি হলো, যেটা কোনোদিন এত বছরে হয়নি। ওকে আমি আটকাতে যাচ্ছি, ও ছুটে ছুটে যাচ্ছে সুরঞ্জনাকে মারতে, জানি না সুরঞ্জনার ওপর এত কিসের ও রাগ, ঠিক আছে। উল্টে সুরঞ্জনাকে বাঁচাতে গিয়ে আমারও খুব চোট লেগেছিল সেদিনকে, আমি থাকলে আমি অবশ্যই আপনাকে দেখানো, বাট বহু বছর আগেকার ঘটনা তো, আমারও চোট লেগেছিল, আমিও মার খেয়েছিলাম। আমি ওকে মেরেছি ঠিক কথা, বাট সেদিনকে আমার এতটা খারাপ লেগেছিল, আমরা দুই ম্যানেজার ভুলে গেছি যে আমরা অফিসে ডিউটি করছি, তাও একটা রেপিউটেড অফিসে, তাও আমাদের সামনে গেস্ট রয়েছে, ওইটা আমরা ভুলে গিয়ে আমরা সব কিছু সাইড রেখে একের ওপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছি, দ্বন্দ্বে নয় মারপিট করতে বসে গেছি। ওই সিচুয়েশনটাও দেখিনি আমরা কোথায় কী রয়েছি, কারণ আমি যদি ওকে প্রহার না করি ও তো সুরঞ্জনাকে মেরেই ফেলবে। ও এখন আমি তো বুঝে গেছি ওর কী কেস হতে পারে, আমার এতটা খারাপ লেগেছে ওর এরকম বিহেভিয়ার, আমি তো অন্তত কোনো দিন দেখিনি। এত বছর ওর সাথে আমি কাজ করছি, এত দিনের আমার বন্ধুত্ব, ওর লাস্টে আমাকে বলছে তুই আমার বন্ধু নয়, তুই আমার শত্রু, ঠিক আছে আমি তোকে দেখে নেবো, যা তোর সাথে তোর মতন বন্ধু থাকাচ্ছে, আমার কোনো থাকার দরকার নেই। এই যে কথাটা বলেছে না শান্তদীপবাবু, মানে আমার এতটাই খারাপ লেগেছে, আমি না এক মুহূর্তের জন্য না চোখ দিয়ে জল পড়ে গেছে যে ওর মতন মানুষ আমাকে এরকম কথা বলতে পারে। তো আমি যাই হোক কিছু বললাম না। জিএম স্যার তো এসে বলছে, প্রথমে এসে তো রাগারাগি চেঁচামেচি করছে, তো বলছে তোমাদের জন্য কি চাইছো, তোমাদের জন্য কি হোটেলটা বন্ধ হয়ে যাক, গেস্টদের কি অবস্থা দেখো, অ্যান্ড দেব হোয়াটস রং উইথ ইউ, কী হয়েছে তোমার। ও তখন কিছু বলতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি ভেতরে ভেতরে ফুঁসছে, কিছু বলতে পারছে না। যাই হোক আমি জানি না কী হবে, একটা কাজ করো প্লিজ, তোমরা দুজন আজকে দিনের জন্য চলে যাও, ইউ পিপল আর ডিসমিসড ফর টুডে, প্লিজ গেট লস্ট।
আমি তোমাদের দুজনকেই দেখতে চাই না। মানে ইউর পিপল, তোমরা মানে মারপিট করছো গলির গুন্ডার মতন। আর ইউ পিপল হুলিগেন্স আউট হিয়ার? কি ভেবেছো কি তোমরা নিজেদেরকে? এইদিকে দেখো, আশপাশ দেখো, গেস্টদের অবস্থা দেখো। ডু ইউ থিঙ্ক দিস ইজ এ প্লেস টু ফাইট? আমি এবার যতবার বোঝানোর চেষ্টা করছি, ইউ বেটার গিভ এক্সপ্লেনেশনস টু ইউর সেলফ নীল। আমাকে দিও না ওটা প্লিজ। ডোন্ট ফরগেট যে তুমি কার সাথে কথা বলছো। আই এম দ্য জেনারেল ম্যানেজার আউট হিয়ার। আবার এফওএমও খেপে গেছে, জিএম তো আরও ক্ষিপ্ত অবস্থা। আমরা দুজন চলে গেছি। চলে গিয়ে এবার পরের দিন আমি ডিউটি জয়েন করেছি, ঠিক আছে। আমার যাওয়ার ইচ্ছেই ছিল না। আমাকে মর্নিং মিটিংয়ে ডাকা হয়েছে। এবার মর্নিং মিটিংয়ে ডেকে এমডি স্যারও এসেছিল। এমডি স্যার বলছে যে দেখো, কালকে যে অপ্রত্যাশিত অপ্রীতিকর ঘটনাটা ঘটলো, তার জন্য আমি ডিসাইড করেছি দেবকে আমরা কাজে ডাকবো না। নীল, তোমার কি মতামত? আমি তখন বললাম, দেখুন, মারপিট হোক, ঝগড়াঝাটি হোক, গালাগাল করুক, সবই ঠিক আছে। হাজার হোক, সে আমার বন্ধু না? বন্ধুর প্রতি তো একটা আলাদা টান এবং কর্তব্যতা থাকা উচিত। আমি তখন বুঝিয়ে বললাম, স্যার, দেব আর আমি আজকে এত বছর ধরে এখানে কাজ করছি, একটা কথা বলে দেখুন তো, দেব কি এর আগে কোনোদিন এরকম বিহেভ করেছে? না। তো দেখুন, তার মানে এটা কি আপনাদের একবারও মনে হচ্ছে না যে এটা দিস ইজ এ পিওর মেন্টাল কেস? আপনারা যে তাকে সাসপেন্ড করে দেবেন, তাকে যে বলছেন বরখাস্ত করে দেবেন, একটা জিনিস আপনিও মানবেন, গোটা হোটেল জানে আমার চাকরিটা কিন্তু ওর জন্যই বেঁচে রয়েছে স্যার। আমি অতটা অকৃতজ্ঞ হতে পারলাম না। আমি তবুও আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আরেকবার ভেবে দেখুন। না, ওকে রাখার মানে কি? ওর জন্য আমার গেস্টদের সামনে আজকে রিভিউসগুলো দেখেছো? কী সব উল্টোপাল্টা রিভিউস দিয়েছে আমাকে সকাল থেকে, কি না ওর জন্য হেনস্থা ফেস করতে হচ্ছে। আমি ওকে রাখবো না। আর তোমার যদি এতই নিজে বন্ধুর প্রতি দরদ থাকে, ইউ প্লিজ সাবমিট আ রেজিগনেশন লেটার, গিভ আস 1 week টাইম অর 1 month টাইম, অ্যান্ড ইউ মে লিভ। ইউ আর মোস্ট ওয়েলকাম টু লিভ। স্বাভাবিক ব্যাপার, একটা কর্পোরেট কোম্পানিতে বলুন বা একটা প্রাইভেট কোম্পানিতে আপনি চাকরি করছেন, ওরা ওদের ক্লজে চলবে না, আমাদের ক্লজে তো চলবে না। আমি আপ্রাণ ওর দেবের চাকরিটা বাঁচানোর চেষ্টা করলাম, বাট ওরা মানতে নারাজ। কারণ যেই ঘটনাটা ঘটেছে সবাই দেখেছে, প্রত্যক্ষদর্শীরা ছিল, খুব খারাপ লেগেছে ওদের, ঠিক আছে। আর দেখে আতঙ্কিত। সুরঞ্জনা তো আর আসছেই না কদিন ধরে। আমি সুরঞ্জনাকে ফোন করেছি, বাট সুরঞ্জনা ফোন তুলছে না। আমি ভাবলাম যে কিছু না করে বসে থাকে মেয়েটা, আমার এটাই ভয় লাগছে, ঠিক আছে। সুবল তো দেখে সুবল যাওয়া বা আসছে, কিন্তু দেবের সাথে দেব যখন সামনে আসছে, ও মাথা নিচু করে বা ওই স্থান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আমি আসলে যাওয়া আমার সাথে কথা বলছে, তাও কথা বলে, মানে টিমের যে ইউনিটিটা ছিল, টিমের মধ্যে একটা হারমোনি ভাব ছিল, একটা সুন্দর সম্পর্ক ছিল একের ওপরের প্রতি, ওই ঘটনার পর সম্পূর্ণ যেন পুরোপুরি পাল্টে গেছে। বেশ, তো আমি দেবকে এবার ভাবলাম যে এইভাবে তো বন্ধুকে ছেড়ে যাওয়া যেতে পারে না, ঠিক আছে। কোম্পানি ওকে নাইবা ডাকলো, আমাকে নাইবা ডাকলো, কী হবে? একটা চাকরি গেছে, আরেকটা চাকরি তো উই আর ওয়েল কোয়ালিফাইড ইনাফ টু গেট আনাদার জব ফর আওয়ার সেলফস। আমি বেরিয়েছি, দেখি দেব আমাকে আগে ফোন করতো, এখন দেব প্রায় 1 মাস হতে চললো ফোন করা বন্ধ করে দিয়েছে। মেসেজ করলেও রিপ্লাই করে না। আমি জানি না কি হয়েছে ব্যাপারটা। ঘটনাটা বেশ অনেক দিন কেটে গেল। আমি মাঝখানে একবার দেবের বাড়িতে গেছি। দেব দরজা খুলেছে, দেখছি দিনের বেলাটা স্বাভাবিক ভাব দেখাচ্ছে। ও তুই আয়, ভালো আছিস? এই তো আছি কোনো মতে। আমি বললাম, তুই কি রেগে আছিস? না রে, রাগ করবো কেন? কি আর রাগ করবো বল? কার জন্য, কার ওপরই বা রাগ করবো? তোর তো এখন আমার চেয়ে বেশি ও প্রিয় হয়ে গেছে না? তোর এখন নিজের বন্ধুর বললাম, তুই সেদিনকে নিজেও জানিস কি করেছিস? কোনো আইডিয়া আছে তোর? তুই রাগের চোটে কি হয়েছিল, কি বলেছিল, আই ডোন্ট নো। আমার মনে নেই যে তোর কী কথাবার্তা হয়েছিল। তুই তেরে ভাই ওর গলাটা টিপে মারতে যাচ্ছিলিস? এটা মানা যেতে পারে? তাও একজন ফিমেল স্টাফের। তোর হয়েছেটা কি বস? এবার তখনও কিছু বলছে না। আমি বুঝে গেছি এটা কোনো নর্মাল কেস নয়। বললাম, ঠিক আছে, একটা কাজ কর, শোন, আজকে তো তুইও যাসনি অফিসে, আমিও যাইনি, চল তাহলে আশেপাশে কোথাও একটু এক রাউন্ড চক্কর মেরে আসি। তো দেব গেল, বললো ঠিক আছে দাঁড়া, আমি চেঞ্জ করে নিচ্ছি। ফ্রেশন আপ হলো, সামনে বেরোলো, আমার সামনে সমস্ত স্বাভাবিক কিছু ছিল। দেবকে নিয়ে গেলাম আমি একটা মন্দিরে, কারণ এই যে ঘটনাগুলো ঘটছে দেখবেন, এটা যদি আমি কোনো একটা সাইকিয়াট্রিস্টের কাছেও নিয়ে যাই, সাইকিয়াট্রিস্টও কিন্তু সলভ করতে পারবে না কেসটা, কারণ এটা কিন্তু তাদেরও সাধ্যর বাইরে। আমি কিন্তু বুঝে গেছি এটা কিন্তু নিশ্চয়ই কোনো অপদেবতা বা অপদেবী তার উপর ভার করেছে। অতিরিক্ত আমার মানে পড়ে বলুন, দেখে বলুন, এক্সপিরিয়েন্স রয়েছে, বিকজ আমরা এই ফিল্ড থেকে বিলং নাই বা করতে পারি, কিন্তু আমরা তো বুঝতে তো পারি কে স্বাভাবিক কে অস্বাভাবিক। দেবকে আমি নিয়ে গেছি একটা মন্দিরে ঢুকবে কি, ওর যে ঘণ্টা ধ্বনিটা শুনছে না,
আমি যাব না, আমাকে নিয়ে চলে যা। এমন ছটফট করছে, ওকে ধরে যে নিয়ে যাবো, ঢোকাবো, ও মানে বীভৎস গায়ের জোর। আবার সেরকম কেস, আমি ওকে ঢোকাতেই পারছি না, ও ঢুকলো তো না, পা বাড়ানো তো দূরের কথা, মন্ত্র উচ্চারণ করছে, ওর জ্বালা উঠছে, ও ছুটে ছাটে মানে আমাকে ঠেলে ঠুলে পারলে, আমি পড়েও গেছিলাম, আমার আবার লেগেছিল, চোট খেয়ে বেরিয়ে ছুটে পালিয়ে চলে গেল। আমি বুঝেছি যে না, তাহলে এইভাবে এই কেসটা সলভ করা যাবে না, মানে যতটা কেসটা আমি লাইটলি নিচ্ছি, লাইটলি ভাবছি, কেসটা কিন্তু ততটা লাইট নয়। তো আমি কি করবো এবার? দেখুন দেব, এবার এখানে একটা জিনিস বলে রাখা ভালো, দেব একা থাকে কিন্তু ওর ফ্যামিলি অন্য কোথাও থাকে, ঠিক আছে? ফ্যামিলি অন্য কোথাও থাকে একটা কারণে, কারণ ফ্যামিলি, এই বলবো না যে দেব ওর ফ্যামিলির সাথে বনাবনি হয় না, নিশ্চয়ই বনাবনি হয়, বাট দেব মানে কি বলুন তো, ওর হচ্ছে কর্তব্যপ্রিয় মানুষ। যেমন কি আমি আপনাকে পডকাস্টটা শুরু হওয়ার আগে বললাম, আমরা দেখবেন যারা এনসিসিতে কাজ করেছি, আমাদের কাছে কর্তব্যই হলো ধর্ম। কাজে যখন থাকবো তখন কি করছি না করছি কিন্তু কাজটা করেই আমরা বাড়ি যাব, যাই হোক না কেন, যত লেটই হোক না কেন। এটাই আমাদেরকে এনসিসিও শিখিয়েছিল, ডিসিপ্লিন শিখিয়েছিল, আমাদের হোটেল ইন্ডাস্ট্রি শিখিয়েছিল কী করে হাসি মুখে গেস্টদেরকে ওয়েলকাম করতে হয়, কী করে সমস্ত প্রবলেম সলভ করতে হয়। এবং ওর শিক্ষা তো অত্যন্ত মানে অতুলনীয় শিক্ষা ওর বলতে হবে, মানে হি ইজ নিয়ার অ্যাবাউট পিএইচডি ডিগ্রি করার একজন, মানে অত্যন্ত শিক্ষিত বলেই দেখেই, মানে যদি কোনো দিন আমি পারি আপনার সঙ্গে তাকে আলাপ করিয়ে দেবো, বাট অত্যন্ত শিক্ষিত। দেখে প্রথম দর্শনে তাকে মনে হবে না যেমন মানে নর্মাল থাকে, নর্মাল সবার সাথে কথা বলে, বাট ও যখন কথা বলবে না, ওর কথার মধ্যেই একটা আলাদা ক্যারিজমেটিক ভাব আছে। ওইটা তো গেল, ওইটা আর নেই। আমি মাঝখানে ওর বাড়ির লোকজনকে বলেছি, বাড়ির লোক তো খুবই চিন্তা করছে, বলছে বাবা আমার ছেলেকে বাঁচাও, আমি জানি না আমরা কি আসবো। আলো না কাকিমা কাকু আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি দেখছি এখানে, আপনি যেহেতু আমার কাছে দায়িত্ব দিয়ে গেছেন, আপনি যখন বলেছেন যে নীল যখন আছে তখন আমার ছেলের কিচ্ছু হবে না, অতটুকু ভরসা রাখুন, এটাই আমার একান্ত কাম্য আপনার কাছে। বললো ঠিক আছে বাবা। তো মায়ের মন স্বাভাবিক ব্যাপার, ছটফট করছে। তো ফোন করছে, তাকে ফোন পাচ্ছে না, আমাকে ফোন করছে, বলছে দেখ না নীল, আমি আমার ছেলেকে ফোন করছি, ফোন তুলছে না। বললাম কাকিমা হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছে হয়তো, বা কিছু একটা কাজ করছে। বলছে নীল আমার ছেলে ঠিক হয়ে যাবে তো, আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। বললাম কাকিমা আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দেখছি কি করা যেতে পারে। আমি যখন বলছি আমি দেখছি, অতটুকু তো বিশ্বাস রাখুন। আপনাকে কাকি বলছি, পরে মা সমান কিন্তু সম্মানটাও দিচ্ছে, এটা আপনি একটু যদি দেখেন। বলে স্বাভাবিক ব্যাপার, তুইও তো আমার ছেলের মতন, আমার যদি দেবকে তো আমি আমার গর্ভে ধারণ করেছি, তোকে আমি গর্ভে ধারণ করিনি ঠিক কথা, কিন্তু তোকেও নিজের ছেলের সমান ভালোবাসলাম। ঠিক আছে, এবার আমি এদিক খুঁজে খাজে মানে আমি খোঁজা শুরু করেছি কাকে এই কেসটা দিলে ভালো হয়। আমি আমার কন্ট্যাক্টস ফোন বুক ব্রাউজ করছি, কারণ আমারও তো অনেক ক্লায়েন্টসের সঙ্গে জানাশোনা ছিল। ফোন বুক ব্রাউজ করতে করতে আমি একজন ওঝার খবর পাই, মানে উনি বলতে গেলে ঘটনাচক্রে আমার পূর্ব পরিচিত ব্যক্তি, ক্লায়েন্ট, আমারই একজন ক্লায়েন্ট, আমার একজন গেস্ট আমাদের হোটেলে থেকে গেছিলো। আমাকেও চেনে, দেবকেও চেনে, দুজনকেই চেনে, কারণ অধিকাংশ সময় তো আমরা দুজন ডিউটিতে থাকি। তো আমি ওনাকে ফোন করেছি, উনি ফোনটা তুললেন। হ্যাঁ নীল বলো। স্যার চিনতে পেরেছেন? হ্যাঁ তোমার নাম্বার তো আমার কাছে সেভ করা আছে, কী হয়েছে বলো। আমি তখন পুরো ঘটনাটা তাকে বললাম। বলে তাই? উনি শুনে না, মানে প্রথম 2-3 সেকেন্ড নীরবতা, 4 সেকেন্ড কোনো কথা নেই, 5 সেকেন্ড, 6 সেকেন্ডের পর আচ্ছা এটা তো তাহলে খুব গভীর সমস্যা। ঠিক আছে আমি দেখছি নীল। আলম স্যার আমার বন্ধুকে বাঁচান প্লিজ, কারণ ওর মাও খুব কষ্টে রয়েছে, আমার কি অবস্থা দেখতেই পাচ্ছেন, আমার তো আরোই খারাপ দশা। বলছো ঠিক আছে, বেশ গেল। তো বললো ঠিক আছে তুমি একটা কাজ করো, আমাকে ওর বাড়িতে নিয়ে চলো। আমি বাড়িতে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল ওকে অনেক সময় ফোন করে, অনেক সময় ফোন করি না, যদি কাছাকাছি থাকি তাহলে ফোন করি না, যদি দূরে থাকি তাহলে একটা ফোন করে আসি। এই দুপুরবেলা আমি ওর বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে ফোন করেই গেছি। ও প্রথমে ফোন তুলে বলছে হ্যাঁ আমি আছি, তুই চলে আয়। বাড়ির বাইরে গেছি, দরজা নক করছি, ও দেখছি দরজা খোলার নাম নেই। বেশ, দরজা খুলছে না, একবার গেল, দুবার গেল, 3বার গেল, আশেপাশে লোকজনরা কী হয়েছে দাদা, কী হয়েছে রে নীল? বললাম কাকু দেব দরজা খুলছে না, কী ব্যাপার? বলে কী বলছিস না? বললাম হ্যাঁ সেটাই তো, আমি ওকে ফোন করলাম, ও ফোন তুললো। নীলদা কী হয়েছে গো, দেব দরজা খুলছে না। বলে কী বলছো গো, দেবদা দরজা খুলছে না? না এই চল তো। সবাই মিলে দরজা ভেঙে ঢুকলাম, ঠিক আছে, যে করে ভেঙে টেঙে ঢুকলাম। আইনো ওটা ভাঙাটা উচিত নয়, কারণ আমাদের তখন মাইন্ডে একটাই কথা চলছিল যে যেন ওর না কিছু হয়ে যায়, কারণ ও তো এমনিতে ওরম স্টেট অফ মাইন্ডে নেই। ভেতরে ঢুকে যে দৃশ্যটা দেখি না আমি, ওই দৃশ্যর পরে এটা আমার দ্বিতীয় দৃশ্য হবে এই জীবনে দেখা,
দেখছি দেব বিছানায় শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে মানে পুরো ঘরটা যেন একটা অদ্ভুত নীরবতা এবং শীতলতায় ভর্তি, এবং বিছানায় শুয়ে না কোনো একটা দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তির সঙ্গে সে লড়াই করছে, ছটপট 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 করছে, ছেড়ে দে, ছাড়বো না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে করে যাচ্ছে। এবং গোটা পিঠে দেখলাম ওর পিঠে কেউ যেন দাগ কেটে রেখেছে, নখের আঁচড় যেমন হয় সেরকম কেটে রেখেছে। ওঝা স্যার তো সেটা দেখে উনি মানে তৎক্ষণাৎই আর অপেক্ষা করলেন না, উনি ওনার কাজ শুরু করে দিলেন। ঠিক আছে, সম্পূর্ণ পরিবেশটা শীতলতাতে ভরে গেছিল, সাথে সাথে হাড় হিম অবস্থায় সবাই স্থির হয়ে গেছে। আমার তো খুবই অবস্থা খারাপ, শরীর খারাপ করার মতন। এবার স্যার কাজ করা শুরু করে দিয়েছে এবং কি বিকট চিৎকার, বাপরে বাপ, আমি ছেড়ে যাব না ওকে, ও শুধু আমার, ও আমার ছাড়া আর কোনো কারোর হতে দেবো না, বিকট চিৎকার। তারপর এইরকম রিচুয়ালস করতে 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 অনেক তারপর কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টার পর বা দেখা গেল সে পুরোপুরি সুস্থ হলো এবং অচেতন অবস্থায় এরকম করে পড়ে রয়েছে। বেশ ভালো কথা। আমি গেলাম তার পাশে গিয়ে বললাম, দেব, এই দেব, দেব শুনতে পাচ্ছিস আমাকে? দেখছি ও কোনো রেসপন্স করছে না। কাকু একটু জলটা দাও তো। জল ছেটালো, দেখছি ওর তারপর জ্ঞান ফিরেছে। আমি কোথায়? দেব তুই শুয়ে আছিস? ও, এই আমি তো জামা কাপড় পরেছিলাম রে, বাট আমাকে খালি গায়ে কে করলো? আমি কি করে বললো, দেখ হয়তো তুই ঘুমের ঘোরে হয়তো জামাটা খুলে ফেলেছিস, তোর হয়তো ওটা মনে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে। হ্যাঁ, বললো হ্যাঁ। বেরোলো, বেরিয়ে 1 মাস, তার 1-1.5 মাস তার চেয়েও বেশি তার চিকিৎসা করা হলো, তাকে সেই সব জিনিস প্রদান করা হলো যেই সব জিনিস প্রদান করলে সে সুস্থ হয়ে উঠবে। আমি তারপর 1-1.5 মাস পর ওঝা স্যারের কাছে যাই, আমি ওনার চেম্বারে। ঠিক আছে, আমি গিয়ে বললাম, স্যার ওনার কী হয়েছিল? এবার সেটা উনি যেটা বললেন না, মানে আমি পুরোপুরি হয়ে গেছি শুনে। উনি বলছেন যে তুমি জানো তোমার বন্ধুকে অত্যন্ত একটা সুপুরুষ দেখতে, তাই তো? বললাম হ্যাঁ স্যার, সে তো আপনি তো দেখেছেন ওকে। বললো হ্যাঁ, এবার দেখো আমি আমার কাছে যারা যারা ক্লায়েন্টস আসেন, আমি এই কারণে ওদেরকে সবসময় একটা কথা বলি যে রাত হলে সব জায়গায় ঘুরে বেড়াতে নেই, কারণ রাতটা এমন একটা সময় না, কোথায় কি স্পিরিটের নজর তার ওপর পড়বে সেটা না তুমি জানো না, সেটা তো সে বুঝবে না, কিন্তু আমি বুঝতে পারবো যখন সে আমার কাছে নিয়ে আসা হবে। বললাম স্যার বাই এনি চান্স আপনি কি? বললো একদমই তাই। তাকে একটা মহিলা বিবাহিত নারী, যার বেঁচে থাকা জীবন দশার কোনো একটা অপূর্ণ ইচ্ছে ছিল, ওই ইচ্ছে নিয়ে তিনি মৃত্যুকে বরণ করেছে, এবং মৃত্যুকে যখন বরণ করেছে সেই ইচ্ছেটার জন্যে সে মুক্তি লাভ করতে পারেনি। মুক্তি লাভ করতে পারেনি বলে সে এপাশ ওপাশ বা ওই হোটেলের দিকে, ওই চত্বরে সে ঘুরে বেড়াতো যখন মানে দেবকে সে দেখেছে, দেবকে সে প্রথম দেখাতেই তার একটা মনে তার প্রতি একটা ভালোবাসা জাগে। সে কেমন ভালোবাসা জাগে যে বিয়ে করার বিবাহিত মহিলারা কী চায়? বিবাহিত মহিলারা নিশ্চয়ই স্বামীর ভালোবাসা চাইবে, কিন্তু সে কিন্তু এমন একজন অভাগী নারী। বলতেও আমার খারাপ লাগছে, মানে আমি তাকে দেখিনি ঠিক কথা, বাট সেটা যে আমাকে ওঝা স্যার যেই কথাটা আমাকে উনি বললেন, আমি শুনলাম যে উনি বেঁচে থাকাকালীন কিন্তু স্বামীর ভালোবাসা তো পায়নি, উল্টে তার স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল বলে তাকে সময় দিতে পারত না, এবং তাকে হত্যা করা হয়েছে। এবং করে তার পয়সা দিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে। তার কেসটা কোনোদিন ওঠেইনি কোর্টে, তাই সে বিচারই পায়নি। এবার সে যখন দেবকে দেখেছে, তার একটা অপূর্ণ ইচ্ছাটা জেগে রয়েছে। আমি যেহেতু আমি বেঁচে থাকাকালীন স্বামীর ভালোবাসা পাইনি, তো কী হয়েছে, আমি মরে গেলে আমি তাকে নিজের স্বামী বানাবো, তার সাথেই আমি বসবাস করবো, তার সাথে আমি সহবাস করবো, তার সাথে আমি থাকবো, তাকে আমি কারোর হতে দেবো না। সে শুধু আমার এর জন্যই কিন্তু সে এরকম ব্যবহার করছে। আমি তখন বললাম, স্যার তো সে কাঁচা চিকেনটা খাচ্ছিল কেন? বলে কাঁচা চিকেনটা এটা একটা স্টেট অফ মাইন্ড, মানে সে তখন পজেস ছিল, বোঝো ব্যাপারটা। সে তুমি যদি জানো, তুমিও নিশ্চয়ই পড়েছো, দেখবে সে এখন তো একটা প্রেতাত্মা না, প্রেতাত্মারা তখন প্রেতের খাবার কি হতে পারে? নিশ্চয়ই মাংস জাতীয় জিনিস। হ্যাঁ, মাংস নিশ্চয়ই, তুমি তো আর রান্না করে তাকে খাওয়াতে যাবে না। বললাম না, সে কাঁচা পেয়েছে, ওই কাঁচা জিনিসটাই ভক্ষণ করছিল। বললাম স্যার, তো বললো এখন নিশ্চিন্ত থাকো, আমি যা করবার করে দিয়েছি, দেব এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, হচ্ছে তো? বললাম হ্যাঁ।
বললাম স্যার আপনি ভাগ্যিস এলেন বলে স্যার, নলপরে আমি কিন্তু আমার বন্ধুকে বাঁচাতে পারতাম না। বললো না না তুমি কৃতজ্ঞ, আমি অবশ্য তোমাকে জানাই, তুমি যা করেছো এইসব কথা শোনবার পরও যখন বলেছিল তোমাকে তুই আমার বন্ধু হতে পারিস না, তোর কাছে সুরঞ্জনা প্রিয়, তোর কাছে অন্য কেউ প্রিয়, আমি তোর কাছে কোনো ম্যাটার করি না, আমার ফ্রেন্ডশিপ তোর কাছে কোনো ম্যাটার করে না, তোমাকে অকথ্য ভাষায় গালাগাল করেছিল, তোমার গায়ে হাত পর্যন্ত তুলেছিল, কিন্তু তুমি কিন্তু ওসব মনে রাখোনি নীল, এরকম কিন্তু কোনো বন্ধু করবে না অন্য বন্ধুর জন্যে। তারপর বললো যে তুমি ভালো করেছো, ঠিক সময় নিয়ে এসেছো, যদি আরেকটু দেরি করে আনতে তাহলে কিন্তু অনেক কিছু এর চেয়ে বড় অঘটন ঘটে যেতে পারতো, যেটা আমিও পর্যন্ত আটকাতে পারতাম না, হতে পারে তার মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারতো, হতে পারে তাকে সে নিয়েই চলে যেত তার দুনিয়াতে, সে হয়তো আর কোনোদিন ফিরেও আসতো না। আমি শুনে আমার গা তো শিরশির করে উঠেছে। আমি থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি ওনাকে প্রণাম করলাম, উনি বললেন যে ভালো থেকো, কোনো দিন যদি এরকম দরকার পড়ে প্লিজ আমাকে আর না হোক খবর দিও। আমি বললাম স্যার দেবকে আমি নিয়ে, বললো আমি দেবের সাথে কথা বলে নিয়েছি, দেবেরও নাম্বার ওনার কাছে ছিল। দেব বলছে স্যার থ্যাংক ইউ সো ভেরি মাচ, ওনার মা তো আমার কাছে এসে হাউ হাউ করে কান্নাকাটি করছে, বাবা তুমি বাঁচালে, তুমি ভগবান, তুমি আমার কাকিমা, আমি কোনো ভগবান নেই। আমার তখন মাথায় একটা জিনিসও চলছিল, আমার কোনো মূর্খতার কারণে যেন কোনো মায়ের কোল খালি না হয়, আমি সেই যন্ত্রণাটা বুঝি, আমিও কারোর সন্তান, আমি আপনাকে কাকির পর মা বলে ডাকছি, সুতরাং মা সমান সম্মানও তো দিচ্ছি। আমরা কতক্ষণ নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি, আমাদের তো অফিসটাই তো আমাদের সেকেন্ড ফ্যামিলি না, তো বুঝুন ব্যাপারটা। বললো তো ওনার বাবা তো বলছে প্রাউড অফ ইউ মাই সান, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি অবশ্য কী বললো, তোকে ধন্যবাদ জানিও আমি ছোট করবো না নীল, তুমি আজকে যে আমার বন্ধু মানে আমার ছেলের জন্য এত বড় একটা কাজ করে দিলে, সেটা আমার মনে হয় না কেউ কোনো দিন আমাদের জন্য করেছে। আপনারা নিশ্চিন্তায় থাকুন, সবাই ভালো থাকুন, একান্ত কাম্য আমার, সবাই সুস্থ থাকুন। আর দেব রইল কথা, দেব তো এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। দেব তো আমার কাছে এসে প্রথমে পায়ে পড়ে, পা ধরে প্রণাম করে, যেটা ও কোনো দিন করতো না, সেটা সেদিন সে করলো। বললো তুই সত্যিই ভগবান, তুই আমাকে বাঁচালি। আনলাম না রে, আমি ভগবান নই। বললো তোর লাগেনি তো? আনলাম না রে। বললো আমি নিজেও জানি না, জানিস তো সেদিনকে সুরঞ্জন আমাকে কী বলেছিল, আমার মাথায় কী চলছিল আমি জানি না। পরে আমি সুরঞ্জনার সঙ্গে মিট করি, সুরঞ্জনা এখন অনেকটা নর্মাল রয়েছে, সুরঞ্জনাকে বুঝিয়ে বাজিয়ে আসি। সুরঞ্জনা থ্যাংক ইউ সো ভেরি মাচ, তুমি রাগের মাথায় কোনো সিচুয়েশন নাওনি। আমি তার বাবা মার কাছেও ক্ষমা চাই, যে আমি ক্ষমা চাইলাম আপনাদের কাছ থেকে, প্লিজ কিছু মনে করবেন না, আমি জানি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। বলছে না আমি তো তখনও উনি কিন্তু বলছেন স্বাভাবিক ব্যাপারটা, মেয়ের মা বলছে না আমি আমার মেয়েকে ওখানে আর পাঠাবো না, যে ও যদি আবার আক্রমণ করে বসে মেয়েকে, যদি আমার মেয়েটাকে মেরে বসে থাকে তখন কে দায়িত্ব? না হলে কাকিমা এরকম কিচ্ছু হবে না, বিশ্বাস রাখুন প্লিজ। ও যদি আচ্ছা ও না হোক, আমি একটা কাজ করতে পারি, দেব যখন ডিউটি করবে তখন না হোক আমি ওকে ডাকবো না, যখন আমি শিফটে থাকবো তখন আমি ওকে ডাকবো, ঠিক আছে? ও না হোক আমার সাথে কাজ করবে। তারপর ঠিক হয়ে গেছে, চাকরিটা ঠিক হয়ে গেল, পরিবেশটাও ঠিক হয়ে গেল। জিএম স্যারকে যখন তাড়িয়ে দিয়েছিল, পরে তো জিএম স্যার খবরটা পেয়েছিল, খবরটা পেয়ে জিএম স্যার আমাকে ডেকে পাঠিয়েছিল, কি হয়েছিল না হয়েছিল পুরো আপডেট নিল। জিএম স্যার তো হয়ে গেছিলো, বলছে মাই গড এরকমও কারোর সাথে হতে পারে। স্যার আমি আপনাকে সেদিনকে পই করে আপনাদের সমক্ষে আমি কাকুতি বিনতি করলাম, স্যার দেবকে চাকরি থেকে তাড়াবেন না স্যার, এটা কোনো মেন্টাল কেস নয়, ইট ইজ বিয়ন্ড মেন্টাল কেস। কিন্তু আপনাদের তো তখন গেস্টের প্রায়োরিটি আগে, রিভিউজ আগে, আমাদের কি হলো না হলো আমরা মরি বাঁচি, আপনাদের কিচ্ছু এসে যায় না, ঠিক আছে? এরকম করবেন না স্যার, আগে বুঝুন। আপনারা তখন মাথায় স্ট্রাইক করা উচিত ছিল, এই যে অ্যাবনর্মালি বিহেভ করছে হয়, এটা কোনো কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়, কোনো সাইকিয়াট্রিস্ট সলভ করতে পারবে না এটা তার জন্য নিশ্চয়ই অন্য কেউ রয়েছে এই পৃথিবীতে যেই কেসটা সলভ করতে পারতো। তারপর তো জিএম স্যার দেবকে সরি বললো, দেবও বললো ঠিক আছে স্যার কোনো ব্যাপার না, আপনি আপনার কাজটা করেছেন, আমি আমার কাজটা করেছি, আমিও খুব দুঃখিত আমার জন্য এতটা লস হয়ে গেছে, যদি বলেন তাহলে আমি 6 মাস আমি স্যালারি নেবো না। বললো না না দেব এরকম করো না, আমার খারাপ লাগবে, নাহলে আমি আরও নিজেকে গিল্টি ফিলিং করো। আমারই উচিত ছিল তোমার এই স্টেট অফ মাইন্ড দেখে বুঝে যাওয়ার, যে তুমি নর্মাল তো নয়, এটা ঠিক কথা, তার চেয়ে বড়ো কথা আমার আরেকটু বোঝা উচিত ছিল যে এটা কোনো সাইকিয়াট্রিস্টই সলভ করতে পারে না। বাট কী করবো বুঝতেই পারছো, আমারও ওপরে টপ লেভেল ম্যানেজমেন্ট রয়েছে, এমডি স্যারও এসেছিলো, এমডি স্যার মালিক, আমি প্রথমবার দেখলাম মালিক কর্মচারীর কাছে ক্ষমা চাইছে, প্রথমবার আমার জীবনে দেখা, এটা একটা ঘটনা আমার কাছে। বললাম স্যার প্লিজ ক্ষমা চাইবেন না, আপনি আমাদের থেকে, আপনাদের জন্যেই আমরা কাজ করছি, আপনি রেখেছেন বলে আমরা কাজ করছি, আপনি দেখা গেল কালকে যদি বলে দেন না নীল আর দেব তোদেরকে কাল থেকে আমার লাগবে না, বেরিয়ে চলে যা, আমরা কিন্তু কোনো প্রতিবাদ না করি কিন্তু চলে যেতে বাধ্য স্যার, কারণ এই কোম্পানিটা আপনার, আমার কিন্তু নয়, আমরা কর্মচারী। না নীল তুমি যা আজকে করলে আমাদের এটা
পরোক্ষভাবেও আমাদের কোম্পানির অনেক হেল্প করলে তুমি, আমি জানি না তুমি কি করে করলে, আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আনন্দ স্যার কী করবো বুঝতেই তো পারছেন, এত বছর ধরে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমারও তো কিছু না কিছু ক্লায়েন্টস থাকতেই পারে, সেটা কি খুব একটা অস্বাভাবিক হবে? বললেন না, হতে পারে না। তো এই ছিল আমার গল্প, গল্প বলবো না আমি, সরি, এটা গল্প বলাটা ভুল হলো। এই ছিল আমার একটা ঘটনা, যেটা আমি ছিলাম না ঠিক কথা, বাট পরবর্তী সময় যখন আমি এই ঘটনার অংশীদার হলাম না, আমার মানে যে কী অবস্থা গেছিলো, আমি তো নিজেই ট্রমাটাইজড ছিলাম, একে তো শরীর খারাপ, ওইসব দেখে তো আরও ট্রমাটাইজড ছিলাম। তো আশা করছি দর্শকদের যখন এই ঘটনাটা শুনবেন আপনার এই পডকাস্টে আমার মুখ থেকে, তো যারা কেউ রিলেট করতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু অনেকে দেখবেন না আপনারা দর্শকরা এমনও পাবেন যে বুঝবে, জানতে পারবে যে না এটা সত্যি কোনো নর্মাল কেস নয়, এটা নিশ্চয়ই কোনো বিয়ন্ড অ্যাবনর্মালিসি কেস, যে কোনো সাইকিয়াট্রিস্টও সলভ করতে পারতো না। অ্যান্ড কুর্নিশ জানাতে হয় নীলকে যে সে তৎপর অ্যাকশনের জন্য তার প্রিয় বন্ধু দেবরাজ বেঁচে গেল শুধু তার জন্য। সত্যি তোমার মতো বন্ধু যেন সব ছেলেরাই পায়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। শুধু ছেলে না, সব মেয়েরাও পায়। আরে বাবা, থ্যাংক ইউ। আপনাদের কেমন লাগলো আজকের ঘটনা জানাতে ভুলবেন না। নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনাদের সাথে ঘটা বা আপনাদের শোনা কোনো ঘটনা থাকতে পারে, ভৌতিক ঘটনা অবভিয়াসলি, সেটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। থ্যাংক ইউ। আমি একটা কিছু বলতে, হ্যাঁ বলো। আমি তো একজন লেখক, ঠিক আছে, আমি বর্তমানে একজন লেখক, যেহেতু পডকাস্টের শুরুতে আমি বলেছি। তো সাম্প্রতিককালে আমার দুটো উপন্যাস বার করেছি নিজে লেখা। একটা হচ্ছে উইসপার্স ফ্রম দ্য ফরগটেন ওয়ালস, যেটা আপনি ইন্দ্রনীল নন্দী টাইপ করলে অ্যামাজন থেকে পেয়ে যাবেন। আর একটা হচ্ছে সুর ও ছায়া, ওখানে ইন্দ্রনীল কর্ণ নন্দী লেখা আছে। কর্ণটা, এই যে কর্ণ যে এই নামটা না, এটা আমাকে হোটেল ইন্ডাস্ট্রি দিয়েছে, হোটেল ইন্ডাস্ট্রি দেওয়ার নাম। তো এতটাই আমার ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে, ঠিক কথা। তো আমি সকল দর্শকের কাছে একান্ত অনুরোধ করবো যে পারলে কোনোদিন যদি সময় পান, একবার এই বই উপন্যাসটা কিনে একবার পড়ে, অন্তত যেন আমাকে যদি আপনারা না পান, অ্যাটলিস্ট আপনাকে যেন রিভিউটা দিয়ে যায় যে কেমন হয়েছে না হয়েছে, এটাই আমার একান্ত কাম্য। একদমই অ্যামাজনে পেয়ে যাবেন ওনার দুটো বই। তো অ্যামাজনে উইসপার্স ফ্রম দ্য ফরগটেন ওয়ালস আপনি পাবেন। আচ্ছা, আর সুর ও ছায়া ওটা কলেজ স্ট্রিটে। আচ্ছা, তো আপনারা পেয়ে যাবেন। তো পড়ে অবশ্যই জানাবেন, ওনাকেই জানাবেন, আশা করছি ফেসবুকে খুঁজে পেয়ে যাবেন। না আপনাকে জানালেও হবে, আমাকে পাবে কোথায়? ঠিক আছে, ফেসবুক বা ইনস্টাগ্রামে। একদম আর অশেষ কৃতজ্ঞতা আমি আপনাকে জানাই, কারণ আমি যেইভাবে আপনাদের ব্যাপারে শুনেছি, আপনাদের পডকাস্টের ব্যাপারে আপনারা আমাকে আমন্ত্রণ করলেন, আর সত্যি খুবই ভালো লাগলো আমাকে এখানে এসে। আর শান্তদীপ বাবু, আপনার এই পডকাস্টটা যেন অনেক দিন ধরে চলে, এটাই আমি একান্ত কাম্য করি, এটাই প্রার্থনা করি। আপনার ব্যবহার এত ভালো, আমার সবাইকেই এতটাই ভালো লেগেছে। যাওয়ার আগে শুধু একটাই অনুরোধ করবো, কোনোদিন যদি শ্যামবাজারে আসেন, না হোক একবার একটু খবর দেবেন। আমাদের বাগবাজার সর্বজনীন পুজো, আমাদের নিজস্ব পুজো, আপনি যদি কোনোদিন ওখানে আপনার পদধূলি পদার্পণ করেন, তো অন্তত আমাকে একটিবার খবর দেবেন, আমি সশরীরে বিরাজমান হব এবং আপনাকে আমি আতিথেয়তা দেব। ইট ইজ মাই রিকোয়েস্ট, মাই হাম্বল রিকোয়েস্ট ফ্রম একজন এক্স হোটেলিয়ার থেকে এবং কারেন্টলি একজন লেখকের থেকে। আসবেন, একটা আমন্ত্রণ রইল, ঠিক আছে? আশা করছি আমি আপনাদেরকে আজকে খুব একটা বিরক্ত করলাম না, একদমই না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ।